এই মুহূর্তে আমার কাছে সব ঠিক করার একটাই উপায় আছে। কলকাতা আর দুর্গাপুরে যে ঝামেলাগুলো হয়ে আছে সেগুলো মিটিয়ে শান্তি ফিরিয়ে আনা। বাইরে থেকে ফিরে আসার পরই অয়ন বুঝতে পেরেছিল যে রায়চৌধুরী পরিবার ওর সম্পর্কে সবটাই জানতে পেরেছে। এখন লুকিয়ে থাকার আর কোনো মানে নেই। ভিকি এবং রকি দুজনেই এই মুহূর্তে অয়নের লোক ছিল এবং ও এই দুজনকেই অগাধ বিশ্বাস করত, আর ওরা দুজনেই অয়নকে খুব সম্মান করত। এখন অয়ন সবার সামনে নিজের আসল পরিচয় নিয়ে আসতে চাইছিল। এটা মাথায় রেখেই অয়ন ওর ফোন বের করে ভিকি এবং রকিকে মেসেজ করল, ডায়মন্ড হোটেলে দেখা করো। অয়ন চাইল যাতে খুব তাড়াতাড়ি ওর দল তৈরি হয়ে যায়। ও কোনোভাবেই রায়চৌধুরী নামটার উপর আর নির্ভর করে থাকতে চাইছিল না। যদি ভিকি এবং রকি ওর ডাকে ওখানে আসে তবে ওর দলের ভিতটা মজবুত হবে। এরপর অয়ন ওর গ্যারাজের দিকে গেল আর ওর বিদেশি লাক্সারি গাড়িটা বের করল। তারপর খুব দ্রুত ও ডায়মন্ড হোটেলে গিয়ে পৌঁছল। হোটেলটা খুবই বিলাসবহুল ছিল, কিন্তু অয়নের মতো গাড়ি সেখানে কারোর কাছে ছিল না। অয়ন গাড়ি থেকে নামতেই সেখানে একটা গার্ড এসে দাঁড়ালো। সে চায়নি যে ওই গাড়িতে কেউ আঁচড়ও লাগায়। যদি এমন কিছু হয় তবে ক্ষতিপূরণ ওদেরই দিতে হবে। অয়নের পোশাক দেখে সবাই ওকে উপেক্ষা করল। আজকালকার ধনী লোকেরা কেমন পোশাক পরেন তা তো সবাই জানে, কিন্তু অয়ন তেমন ছিল না। ও বেশি দেখানো পছন্দ করত না। ও গিয়ে একটা টেবিলে বসে পড়ল। অয়নের গাড়ির পেছনেই আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। এই গাড়িটা যে চালাচ্ছিল সেই লোকটাকে অয়ন চিনত। সে ছিল শ্রীমন্তীর কাকার ছেলে সৌর্য মল্লিক। ওর গাড়িতে একটা সেক্সি পোশাক পরা মেয়ে বসেছিল। দেখতে মেয়েটি দুর্দান্ত তো বটেই, ওর ফিগারটাও খুব সুন্দর ছিল। সৌর্য ওই মেয়েটার সাথে কথা বলছিল। সৌর্যের মুখে হাসি থাকলেও মেয়েটা কিন্তু খুবই অহংকারী ভঙ্গিতে সৌর্যের সঙ্গে কথা বলছিল। সৌর্য মেয়েটার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল, আর তাই সে বুঝতেই পারেনি যে ওর গাড়িটা গিয়ে অয়নের গাড়িতে ধাক্কা দিতে চলেছে। গাড়িটি এই কাণ্ড দেখেই ভয়ে চিৎকার করে বলল, সামনে দেখে চালাও। সৌর্য হঠাৎ জোরে ব্রেক মারল। গাড়িটার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যদি ধাক্কা লেগে যেত তবে কি হতো তাও কল্পনা করতে পারছিল না। তুমি গাড়ি চালানোর দিকে মন দেবে দয়া করে। ওই মেয়েটার গলায় বিরক্তি স্পষ্ট ছিল। তোমার জন্য এক্ষুনি একটা ঝামেলায় পড়ে যেতাম আমরা। হ্যাঁ, সরি, আমার মনটা অন্যদিকে ছিল। সৌর্যের মুখটাও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সামনে যে গাড়িটা ছিল তা ছিল লিমিটেড এডিশন। যদি সেটাতে একটুও ধাক্কা লাগতো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত। ছাড়ো, গাড়ি পার্ক করে ভেতরে চলো তাড়াতাড়ি, মেয়েটা বলল। সৌর্য দ্রুত গাড়ি পার্ক করলে ওরা দুজনে গাড়ি থেকে নেমে গেল। অয়নের গাড়িটা দেখেই মেয়েটার চোখে ঈর্ষা ফুটে উঠল। অয়নের গাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল। মেয়েটা এমন গাড়ি আগে কখনো দেখেনি। তখনই ওই মেয়েটা সেখানে দাঁড়ানো নিরাপত্তারক্ষীর কাছে জিজ্ঞাসা করল, আপনি কি জানেন এটা কার গাড়ি? সে কি এই শহরেরই কেউ? রক্ষী ওর মাথা নেড়ে না বলল। ও জানলেও বলতো না। অয়ন রায়চৌধুরী কে তা না জানলেও সে কোনো ঝামেলায় জড়াতে চায়নি। ঠিক আছে। মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। তবে ও ঠিক করল যে কাজ শেষ হওয়ার পরে ও ওই গাড়ির মালিকের জন্য অপেক্ষা করবে। তখন সৌর্য এসে বলল, নমিতা, চলো ভেতরে যাই। দুজনে রিসেপশনে পৌঁছলে নমিতা বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি ভেতরে যাচ্ছি। ঠিক আছে, তোমার কাজ শেষ হলে আমাকে ফোন করে দিও, আমি তোমাকে নিতে চলে আসব। সৌর্য হেসে বলল। এই বলে পেছনে ঘুরেই সৌর্য অয়নকে দেখতে পেল। শেষবার যখন ও অয়ন এবং শ্রীমন্তীর কথা শুনেছিল তখন ওরা বাইরে বেড়াতে গিয়েছিল। ওরা দুজনেই একে অপরকে দেখেছিল। অয়ন এই মুহূর্তে কেবল ওর কাজ করতে চেয়েছিল। ও সৌর্যর সাথে কোনো ঝগড়ায় জড়াতে চাইছিল না, কিন্তু সৌর্য ওর সাথে ঝামেলা করতে পছন্দ করত। অয়ন, তুমি এখানে কি করছো? সৌর্য ওর কাছে এসে প্রশ্ন করল। তোমার দরকার কি তাতে? অয়ন হাসতে হাসতে জবাব দিল, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি শ্রীমন্তীর কাজিন, ভদ্রভাবে কথা বলো। সৌর্য মুখ বাঁকিয়ে বলল, শ্রীমন্তীর কাজিন? অয়ন ভাবল, সৌর্য এত সাহস দেখাচ্ছে কিভাবে? এই তোমাদের বাড়ির সেই ঘর জামাই? ঠিক সেই সময় নমিতা সেখানে এসে মুখে একটা বাঁকা হাসি নিয়ে প্রশ্ন করল। সৌর্যর সাথে কিছুদিনের বন্ধুত্বের পরেই নমিতা অয়নের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছিল। অয়নের নামটা মনে এলেই সৌর্যর মুখের ভাবটাই বদলে যেত। ও অয়নকে অপমান করার কোনো সুযোগই ছাড়ত না। অয়নের সম্পর্কে এত কিছু শোনার পর আজ অবশেষে নমিতা ওকে দেখল। হ্যাঁ, এই সেই ছেলে, সৌর্য বলল। পুরো মল্লিক পরিবার যে অয়নকে ঘৃণা করত
সেটা নমিতাও জানত। সূর্য যখন জানতে পেরেছিল যে আবির দেব বর্মন অয়নের ক্লাসমেট, তখন থেকে ও অয়নকে আরও ঘৃণা করতে শুরু করেছিল। যদি এই অয়ন আবিরকে না চিনত, তবে সানরাইজ টাওয়ারের ইনচার্জ সৌর্যই হতো, শ্রীমন্তী নয়। শোনো নমিতা, একে যদি কখনো কোথাও দেখো তবে এর থেকে দূরেই থেকো, সৌর্য বলল। চিন্তা করো না, আমি ওকে আমার আশেপাশেও আসতে দেব না, নমিতা বলল। নমিতা ধরে নিয়েছিল যে অয়ন একটা অকর্মণ্য ছেলে। কোনো মানুষ যার মান সম্মান আছে সে কখনোই ঘর জামাই হতে রাজি হয় না। নমিতা এবার সৌর্যকে বলল, ঠিক আছে, এখন তুমি যাও, আমার বেস্ট ফ্রেন্ড এখন আসবে, নমিতা বলল। ঠিক আছে ডার্লিং, তোমার কাজ শেষ হলে আমাকে ফোন করে দিও, সৌর্য বলল। ঠিক আছে, তুমি এবার যাও, নমিতা অধৈর্য হয়ে বলল। শুনে সৌর্য আর দাঁড়ালো না। ও বুঝতে পেরেছিল যে নমিতা এখনও ওকে খুব একটা পছন্দ করে না, না হলে নমিতা ওকে নিজের বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিত। আর এদিকে অয়ন ভিকি এবং রকির জন্য অপেক্ষা করতে লাগলো। এই যে, তুমি অন্য টেবিলে যাও, আমাকে এখানে বসতে হবে। অয়ন যে টেবিলে বসেছিল সেখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর ছিল, তাই নমিতা ওখানেই এসে বসতে চেয়েছিল। কেন, এই টেবিলটা কি তোমার পরিবারের কেনা? না, কিন্তু আমার এই টেবিলটা পছন্দ হয়েছে, নমিতা বলল। বুঝেছি, আই এম সরি, কিন্তু তুমি আরেকটু আগে আসতে পারতে। এখন তো আমি এসে বসে পড়েছি, তাই আমি তো আর উঠব না। অয়ন কথাগুলো বলে জানালার বাইরে তাকালো। ঠিক তখনই একটা মধ্যবয়সী লোক এসে নমিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নমিতা তাড়াতাড়ি ওর পোশাকটা ঠিক করে নিয়ে লোকটার দিকে তাকালো। সেই লোকটা নমিতার হাত শক্ত করে ধরে বলল, এই ছেলেটা কে নমিতা? মুকেশ, এটা ওই মল্লিক পরিবারের জামাই, নমিতা বলল। মল্লিকদের জামাই? ও। ওই লোকটা আগেই এর কথা শুনেছিল, কিন্তু কোথায় শুনেছিল তা মনে করতে পারছিল না। আর এই কি তোমার বেস্ট ফ্রেন্ড? অয়ন ব্যঙ্গের সুরে নমিতাকে বলল। মুকেশ, এই ছেলেটা একেবারেই ম্যানার্স জানে না, একে প্লিজ একটু ভালোভাবে শিক্ষা দাও তো, এ আমাকে তখন থেকে বিরক্ত করছে। তাই নাকি? ঠিক আছে, আমি ওকে দেখাচ্ছি মজা। এই বলেই মুকেশ অয়নের দিকে এগিয়ে গেল। তোমার সাহস কিভাবে হয় আমার গার্লফ্রেন্ডের দিকে তাকানোর? এ তোমারও গার্লফ্রেন্ড? তোমারও মানে? নমিতার কি অন্য কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? লোকটা রেগে গিয়ে জিজ্ঞাসা করল। আসলে নমিতার চরিত্রটা একটু এরকমই ছিল। যে ওকে কিছু উপহার দিত, নমিতা তারই হয়ে যেত। অয়ন এসব ঝামেলায় পড়তে চায়নি, কিন্তু ওই মুকেশ নামের লোকটা বারবার অয়নকে একই প্রশ্ন করছিল, আর নমিতা চুপচাপ দাঁড়িয়েছিল। এখন অয়ন কি করবে? ও কি নমিতার ব্যাপারে সত্যিটা বলে দেবে? ভিকির সাথে দেখা করেই বা কি প্ল্যান করবে ও? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।